বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশে তরুণ প্রজন্মের আইকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জননেতা জনাব ইশাক সাহেবের বক্তব্য এবং দাবি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পদত্যাগ। পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুরুতেই যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল তখনই বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদরা তিনটা পার্ট। একটা পার্ট হচ্ছে ইসলামী দলগুলো, তারা বলছে একটা সুদখোরকে ওখানে বসানো হয়েছে। এরপরে হচ্ছে যারা সদ্য বিদেয়ী, তারা বলছে উনি একটা দেশের একটা নৈরাজ্য সৃষ্টিকারী এবং অবৈধভাবে ওই চেয়ারটায় বসেছেন। আবার বিএনপি, জামাত, অন্যান্য সংগঠনগুলো বলছে না, ঠিক আছে। আর ছাত্র সমন্বয়করা তারা নিজেরাই তাকে বসিয়েছে। এখন বিষয় হলো, বসানোর 2-3 দিন পর একটা মিডিয়ায় বক্তব্য চলে আসছে। ডক্টর ইউনূস সাহেব তার ব্যক্তিগত আক্রোশ সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর উপরে বলছে। এটা নিয়ে একটা আলোচনা সমালোচনার সম্মুখীন ডক্টর ইউনূস সাহেব হয়েছেন। কারণ হচ্ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যিনি থাকেন, তার ব্যক্তিগত কোনো আক্রোশ, প্রতিহিংসা, প্রতিশোধের কথাগুলো ওখানে মিডিয়ার সামনে বলা ঠিক না। যেহেতু এটা নির্দলীয়, নিরপেক্ষ এবং দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে প্লাস ছাত্রদের অধিকার, ছাত্রদের যে দাবি যে বাংলাদেশটাকে একটা সংস্কার করে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, পেশিশক্তি মুক্ত, কিলার মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে এই উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছিল। কিন্তু সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, একটা সদ্য বিদায়ী রাজনৈতিক দলকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছে হয়তোবা, কিন্তু আসলে এটা তারা বুঝছে, চেষ্টা করছে উৎসাহ দেওয়ার, কিন্তু আসলে বিষয়টা ওভাবে না, একটু অ্যাঙ্গেলে। তিনি বলেছিলেন যে তুমি বাহিরে থেকে অরাজকতা সৃষ্টি না করে বাংলাদেশে আসো, সকল সমস্যার ফেস করে তুমি তোমার জায়গায় বসে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করো। এই বিষয়টা এভাবে বোঝাতে চেয়েছে, কিন্তু সেটাকে অন্যভাবে নিয়েছে। ধরেন সে একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়েছে, আর একটা রাজনৈতিক দল তিনি সরাসরি এবং সব সময়ে তিনি একটা বিদেয়ী এবং সাবেক শাসক তার পক্ষ নিয়েছেন। এখন দেখা গেছে কি, তিনটা দল, তিনটে গ্রুপিং। এই ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশে 111 হয়েছিল, 111-এর সময় তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন -2 ফর্মুলা, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপিকে বাদ দিয়ে। কারণ দেশের সাধারণ জনগণ তখন 30% সাধারণ জনগণের ম্যান্ডেট ছিল যে এই দুইটা দল বাদে, কারণ এরা দুটোটাই এপিট আর ওপিট। একজন ক্ষমতা আসলে দেশের অপর পক্ষকে ধ্বংস করবে, অপর পক্ষ ক্ষমতা আসলে এই পক্ষকে ধ্বংস করবে। এটা এভাবে, এই জন্য সে পদক্ষেপ নিয়েছিল। এরপরে আন্দোলন সংগ্রাম করে বিএনপির রাজনৈতিক নেতারা, তারা রুহুল কবির রেজভী সহ মানে নেতারা যারা আছেন, তারা আন্দোলন করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এতে দেশের জনগণের আস্থা কিন্তু কমে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকারে। এরপরে 2-3 দিন যাবৎ বিএনপি তাদের প্রধান উপদেষ্টার সাথে সংলাপ করে, সেই করে, কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা মানে কাছ থেকে যেটা পেয়েছে, কিন্তু এই সেটাকে ওভারকাম করে, কিন্তু এই যে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তাকেও কিন্তু অবসরণের, তাকেও পদত্যাগ করার জন্য অনেকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফেসবুকে জানাইছে, বলছে
যে একজন অন্তর্বর্তীকালীন সরকার তো নির্দলীয় নিরপেক্ষ থাকে, তিনি কোনো রাজনৈতিক মদত দিতে পারে না, গুণাগুণ বলতে পারে না, এবং একটা পক্ষকে ধ্বংস করতে পারে না, আরেকটা পক্ষকে উজ্জীবিত করাইতে পারে না। যাই হোক, সেখানে এই বর্তমান অবস্থানে একজনকে স্থানান্তর করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে বিএনপি একটা চিন্তা করতেছে, কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটু মধ্যস্থলে আছেন, যার কারণ হচ্ছে সমন্বয়কারীদের ভিতরে দুইজন এখানে উপদেষ্টা মন্ডলের দায়িত্বে, দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারা চাচ্ছে, তারা মানে ইন্টারনালি চাচ্ছে, মানে প্রকাশ্যে না, ইন্টারনালি চাচ্ছে যে দুইটা রাজনৈতিক দল, প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দল দুইটাকে বাদ দিয়ে আমরা একটা নতুন ভাবে কিভাবে কি করা যায় সেরকম একটা চিন্তা চেতনা, এবং সেটাই চাচ্ছে। ডক্টর ইউনূস মিডল স্থানে অবস্থান করেছে। এখন এখন দেখা গেছে বাংলাদেশের প্রায় 50% জনগণ এই দুই শাসকের বিপক্ষে আছে, যে এই দুই শাসক বাদ দিয়ে কিছু করা যায় কিনা। দুই শাসক বলতে তিন শাসকই ধরে নিতে পারেন, বাদ দিয়ে কিছু করা যায় কিনা। কিন্তু সেটা সমন্বয়কারী এবং ডক্টর ইউনূসের দ্বারা সম্ভব না। কারণ কি? তারা কখনো জনগণের সাথে সম্পৃক্ততা তাদের নাই, রাজনীতির কারিকুলাম তাদের কাছে নেই, দেশের জনগণকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হবে, কিভাবে জনগণকে ছাতার নিচে আনতে হবে, সেই যোগ্যতাটা তাদের নেই। ইতিমধ্যে সমন্বয়কারীরা অনেকেই পদত্যাগ করেছে, অনেকেই অনেক জায়গা থেকে পদত্যাগ করেছে। সেখানে বিএনপি তাৎক্ষণিকভাবে কিছু, এখনই কিছু দেওয়ার চেষ্টা, কিন্তু ডক্টর ইউনূস সাহেব এবং এই সমন্বয়কারী দুইজন আছে, এই তিনজনে চাচ্ছে একটা ভিন্ন আঙ্গিকের চিন্তা চেতনা। এখন এটাকে ওভারকাম করে বিএনপি নগদে আর সহ্য হচ্ছে না। 17 বছর ছিলাম আমরা বাইরে, 16 বছর বাইরে ছিলাম, এখন আর সহ্য হচ্ছে না, খুব দ্রুত আমাদেরকে চেয়ার দিয়ে দেন, নির্বাচন ছাড়া কোনো ব্যবস্থা আছে কিনা, ঠিক এভাবে আর কি একটা চাচ্ছে। এখন সে মোটামুটি তাদের সাথে একটা কমিটমেন্টে আসছে, কিন্তু সেটা তো প্রকাশ করা যাবে না। কারণ হলো বিএনপির সাথে কিছু আমলা আছে, হ্যাঁ, কিছু বুদ্ধিমান লোক আছে, তারা একটা বুদ্ধি দিয়েছে যে তোমরা, হ্যাঁ, তুমি ইয়ং জেনারেশন এবং তুমি ঢাকা সিটি দক্ষিণের মেয়র প্রার্থী এবং তুমি তরুণ, তুমি যদি এটাকে মিডিয়ার সামনে বলো, তাহলে দেখা গেছে বহির্বিশ্ব এবং সারা বাংলাদেশের মানুষ মনে করবে যে না, বিএনপির পক্ষে তো ডক্টর ইউনূস ছিল না, ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছিল, ডক্টর ইউনূস স্বৈরাচার বলেছিল, কিন্তু আমরা তো আমাদের জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এই যে একটা মানে একটা সিস্টেম করবে, সেই পায় তারা চালাচ্ছে। আমি বলবো, আমি জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে বলবো, আপনারা যেখানে আছেন সেখানে থেকে কোনো দলমত নির্বিশেষে, কোনো দলের মদত না দিয়ে দেশের সকল ডিপার্টমেন্টের সংস্কার করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে এবং প্রতিহিংসা বাদে আপনারা একটা সুশীল সমাজের আওতাধীন করে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তার হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করবেন। আমি কোনো শাসক গোষ্ঠীর কথা বলছি না, বর্তমান বিগত মানে ভবিষ্যতে হবে সেটা বলছি না, দলমত নির্বিশেষের কথা বলছি। মনে রাখবেন, এ দেশের মানুষ, এ দেশ অন্যায়কারীকে যখন অন্যায় করতে করতে লিমিট ক্রস করে ফেলবেন, তখন আর সেই অন্যায়কারী কিন্তু রেহাই পাবেন। সুতরাং আপনারা যেখানে আছেন সেখানে থেকে কোনো দলের মদত, কোনো দলকে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করবেন না। আপনাদের কাছে এই নির্বাচন চাই না। আমি ঢাকা 4 আসনে নির্বাচন করেছি, আমার ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে বলা হয়েছে তোরা ভোট কেন্দ্রে গেলে বাড়ির নলা ভাঙবো, বাড়িতে ঢুকতে দেবো না, আগুন দিয়ে পুড়ে দেবো, এগুলো বলা হয়েছে। প্লাস তাদেরকে, আমার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমার আমার আমি নিজে কেন্দ্রে ঢুকতে পারি না, ভোট পিটিয়ে আছে। সুতরাং এই নির্বাচন দিয়ে যদি আপনি
তাদেরকে ক্ষমতায় আনেন এবং সেই ক্ষমতায় এনে দেওয়ার মানে আগেই একটা কারিকুলাম করেছেন যে না সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বা হচ্ছে এটা আমি বলবো কোনো দল না, আমি কোনো এই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে বলবো আপনারা রাজনৈতিক নেতাদের পরামর্শে নিয়ে তাদের কথা মতো না তাদের পরামর্শ নিয়ে আপনি সংযোজন বিয়োজন করে যেটা দেশের কল্যাণে যেটা আসবে সেইটা পদক্ষেপ নিয়ে আগে সংস্কার করেন। এরপরে যদি মনে করেন যে না আগামী 90 দিনের ভিতরে আমরা দেশে সব মোটামুটি একটা নির্বাচনের পরিবেশ হয়েছে, তাহলে আমরা নতুন দলের দের নিবন্ধন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ অথবা আমি নির্বাচনে অংশগ্রহণ করার যে একটা কঠিন কারিকুলাম করেছে সেটা না করে আপনারা প্রতীক এর বিষয়টা এটা আপনি যেটা করলে মানে ডিজিটাল যুগে ডিজিটাল কোনো মানে নতুন আপডেট কোনো নিয়ম করে একটা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাতে নির্বাচিত হয় সেই জনপ্রতিনিধির কাছে যাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন সেভাবে আপনারা এগিয়ে যান। নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। শুভ হোক বাংলার জনগণের, শুভ হোক বাংলার মেহনতি মানুষের, শুভ হোক বাংলাদেশের।